2007 সালে, তখন আমরাও 17 বছর আগে আজ থেকে, আমরাও অনেকটাই ছোট তখন। হঠাৎ করে তখন আমাদের এতটা অ্যাক্সেস, এখনকার ছোট ছেলেরা যে অ্যাক্সেসটা পায়, জেন জেড যে অ্যাক্সেসটা পায়, আমরা সেটা পেতাম না। হঠাৎ করে একদিন দেখলাম চিরদিনই তুমি যে আমার বলে একটা ছবি এলো, এবং রাজ চক্রবর্তীরও সেটা প্রথম ফিচার ফিল্ম সম্ভবত, এবং দুজন অত্যন্ত ফ্রেশ মুখ। অ্যান্ড দ্যাট ভেরি ডে আফটার ওয়াচিং দ্যাট মুভি আই ফেল ইন লাভ উইথ দিস ম্যান। আমরা কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নতুন অবতারে দেখতে পাচ্ছি, মানে বিধানসভার অন্দরে যাওয়ার একটা? আমাদের দল থেকে কোনোদিন এরকম বলা হবে না কোনো ভোটে। সব ভোটে সব সিটেই আসলে আমার মিথ্যে বলতে গেলে স্ক্রিপ্ট লাগে, তো আমি ওইটা পারবো না। আমি অনেক অভিনেতা জানি যারা পড়াশোনা সেভাবে করেননি, কিন্তু তারা এরকম করে আমার থেকে অনেক ভালো অভিনেতা। যেমন আমি সেটাতে আবার কমফোর্টেবল ছিলাম না, মানে মারপিট। এবং তখনও সৃজিতের আসতে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসতে দেরি আছে 4 বছর। মিঠুনদার সাথেও তো সুভাষদার একটা ব্যাপার ছিল। তো সব মিলিয়ে এমন তো নয় যে আমি একজন নিউ কামার বলবো যে স্ক্রিপ্টটা দেখি, পছন্দ না হলে করবো না। প্রিয়াঙ্কাদির সঙ্গে আলাপটা কিভাবে? প্রথম আমাদের হিরো হিরোইন করেন অতনু ঘোষ একটা টেলিফিল্মে। আচ্ছা। এবং সেটা দেখে দর্শক খুব ভালোবাসেন দীপঙ্কর দে। আচ্ছা। বলে তোদের জুটিটা খুব ভালো। আচ্ছা। এবং ভাঙনের মধ্যে দিয়ে আমি গেছি, এবং আমি যারা যায় তাদের ভিতর দিয়ে কি যায় নিজে প্রত্যক্ষ করেছি। আজকে যে আমাদের রিউনিয়নটা সম্ভব হয়েছে তার দুটো বড় কারণ আছে। সেপারেশনের সময়টা কেমন ছিল? চুমুর মতন ভালো জিনিস, যেখানে যত ইচ্ছে খাওয়া যায়। যখন তুমি দেয়ালটার দিকে তাকিয়ে দেখবে তোমার বাচ্চার কাঁচা হাতের প্যাস্টেলের দাগটা রয়েছে, কিন্তু বাচ্চা আর নেই। এই সময়টায় কি শিখলে, মানে মানুষ হিসেবে কতটা, মানে তোমাকে কতটা গ্রুম করলো এই সময়টা? মানে লোকে যেটা ভাবে যে স্টারডাম, প্রচুর নারী সঙ্গ, প্রচুর বিলাস, প্রচুর বৈভব, আসলে যেটা থাকে সেটা ভয়েড প্রচন্ড। রাহুলদার পরবর্তী ছবি সৃজিত মুখার্জির পরিচালনায় সত্যি বলে সত্যি কিছু নেই, টিজার, এটা মুক্তি পাচ্ছে কবে এবং ছবিটা সম্পর্কে যতটা বলা যায়? কারণ আমার চারপাশে যেসব অভিনেতারা কাজ করেছেন তারা হচ্ছেন কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী। আপনারা যদি এই পর্ব দেখে কমেন্ট করেন রাহুলদার কাছ থেকে আর কি কি বিষয়ে কথা শুনতে চান, তাহলে আমরা অবশ্যই পরবর্তী একটা এপিসোড রাহুলদাকে নিয়ে অবশ্যই করব। এই মুহূর্তে আমার একদম শেষ প্রশ্ন, আমি একটুখানি উষ্ণতা রাখার চেষ্টা করব, একটু উষ্ণতার জন্য আমার শেষ প্রশ্ন। নমস্কার, কবির সৌরভের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, এবং আপনি এই এপিসোডটি, আরে দাঁড়ান, কেকটা একটু পরে প্লেট থেকে আপনার মুখে যাবে, কারণ আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি, দ্য সেন্সেশন। এবং বলার অপেক্ষায় রাখে না, আমরা এই মুহূর্তে রাহুলদার যে নিজস্ব ইউটিউব চ্যানেল, তার লোগোর সামনে সহজ কথা সহজ হলো রাহুলদার এবং প্রিয়াঙ্কাদির ছেলের নাম, আমরা তার সামনে বসে আছি, এবং একটা আপাদমস্তক থ্রিলিং এপিসোড হতে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনাকে এই এপিসোডটার পরতে থাকতে হবে, মিশে থাকতে হবে, এবং আমরা এই শীতের সন্ধ্যার উষ্ণতাটুকু ভাগ করে নেব। বড়দিনের বড় এপিসোড। রাহুল ব্যানার্জি আমার সঙ্গে আছে। রাহুলদা, প্রবাহের উল্টো দিকে চলা একজন মানুষ, চাকা, নেপালদেব ভট্টাচার্যের সঙ্গে প্রথম ছবি, তখন তুমি সম্ভবত স্কুলে পড়ো। হ্যাঁ, ক্লাস 8-9, 99-5 শুট হবে, 98-99 শুট হয়েছে, রিলিজ হয়তো আরেক বছর পরে হয়েছিল, তো সেই সময় ক্লাস 8-9 পড়ি। 8-9 পড়ো। প্রবাহের উল্টো দিকে হাঁটা একজন মানুষ, আমি এই জন্য বললাম, আস্তে আস্তে আমি ডিসক্লোজ করবো আমি কেন সেটা বলছি। এই মুহূর্তে নাম ছোট করার দিকে প্রত্যেকের একটা ঝোঁক, যেমন অনেকেই, আমি আলাদা করে কারোর নাম করছি না, প্রত্যেকের নাম ছোট্ট একটা করে শব্দ, সেখানে রাহুল অরুণোদয়ের মতো একটা শব্দ, তৎসম শব্দ, সেই শব্দটাকে তুমি নাম, এটা তোমার নাম অরুণোদয় ব্যানার্জি, কিন্তু রাহুলটা থেকে অরুণোদয় ব্যাপারটাকে কেন যোগ করা, এটাকে একটু বলো। রাহুল নামটা আমাকে নিতে হয়েছিল তার কারণ, মানে যখন আমি চাকা করি বা টেলিভিশনে ইনিশিয়াল ডেজে লোকে আমাকে অরুণোদয় ব্যানার্জি হিসেবেই টুকটাক চিনত, কিন্তু তারপর যখন চিরদিনই সুযোগটা এলো, আমাদের যিনি প্রযোজক শ্রীকান্ত মোহতা, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বললেন
যে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এই নামটা আমাদের টার্গেট অডিয়েন্সের পক্ষে গ্রহণ করা হয়তো কঠিন হবে, কিন্তু তার জন্য একটু নামটাকে সহজ করা দরকার। সেই নাম সহজ করার চক্করেই তারা রাহুল নামটা দিয়েছিল। কিন্তু ওই মনের দিক থেকে একটা টান ছিল যে বাবার দেওয়া নাম, পৈতৃক নামটাকে ছেড়ে দেব। তো আমি যখন আমার লেখালেখির জীবন শুরু করি, শুরুতেই আমার নামটা নিজের নামটা দিয়ে শুরু করি, কারণ আমি চাইনি লোকে এটা ভেবে কিছু পড়া শুরু করুক যে রাহুল কেমন লিখেছে। তো আমি অরুণোদয় নাম নিয়ে লেখা শুরু করি, তারপর অরুণোদয় নামটারও একটা প্রতিষ্ঠা হয়, লেখক হিসেবে একটা প্রতিষ্ঠা হয়। তাই এখন লোকে রাহুল অরুণোদয় বলেই চেনে, আর ফেসবুকেও মানে সোশ্যাল মিডিয়াতেও আমার ওটাই নাম। হ্যাঁ, মানে এই উল্টো দিকে হাঁটাটা মানে আমরা এটা আজকে কেন, এই ট্রেন্ড দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি। কেদারনাথ ভট্টাচার্য হয়ে গেলেন কুমার শানু, গৌরাঙ্গ চক্রবর্তী হয়ে গেলেন আমাদের মিঠুন চক্রবর্তী। সেখান থেকে এই উল্টো দিকে হাঁটা। এবার আরেকটা দিকে আসবো, তোমার বাড়িতে ঢোকার সময় আমি দেখছিলাম একটা বেশ বড় করে পেল্লাই সাইজের একটা গণশক্তির বোর্ড, সেখানে দুটো লাল পতাকা লাগানো আছে, বুদ্ধবাবুর ছবি, মানে একটা লাল পাড়া, এবং এখানে পাড়ায় তুমি অত্যন্ত জনপ্রিয়। মানে প্রবাহের উল্টো দিকে আমি এই জন্য বললাম, মানে 2026-এ তো ভোট আসছে এবং তুমি বাম মহলে একটি পরিচিত মুখ। তাহলে কি আমরা বাম মহলে পরিচিত মুখ, বাকি পশ্চিমবঙ্গে আমি বলছিলাম মানে বাম মহলের পরিচিত মুখ, বাম মহলের পরিচিত মুখ, বাম মহলের পরিচিত মুখ তো বটে, মানে বাকি পশ্চিমবঙ্গের পরিচিত মুখ না হলে তো মানে যাই হোক। আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নতুন অবতারে দেখতে পাচ্ছি, মানে বিধানসভার অন্দরে যাওয়ার একটা? না 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 না, নির্বাচনীয় রাজনীতি যেটা, সেটা আমার পক্ষে করা কখনো সম্ভব হবে না। তার একটা দায়িত্ব আছে, তার একটা সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। তার তুমি যখন একটা 120 কোটি দেশের মধ্যে, 130 কোটি মানুষের দেশের মধ্যে একটা পদ নিয়ে বিধানসভা বা লোকসভায় যাও, তখন তুমি চোজেন ফিউ, এবং সেই 5 বছর তোমার মানুষের জন্য হওয়া উচিত। কিন্তু আমি পুরোপুরি আমার অভিনয় সত্তাকে কখনোই ফেলে দিতে পারবো না। এবং আমি আমার, টু বি ভেরি অনেস্ট, দিনের শেষে আইড লাভ আ গুড উইস্কি, এবং আমি রাত্রে একটা ভালো ঘুম চাই। সেই সময় যদি আমার কনস্টিটিউয়েন্সির কারো বিপদ হয়, আমি তাকে সাহায্য করতে পারবো না। তো আমি যে কোনো সময় আমার মতামত নিয়ে মিছিলে থাকতে পারবো, মানুষকে সমর্থন করতে পারবো, কিন্তু আমি নিজে কোথাও এমএলএ বা এমপি হয়ে কারো দায়িত্ব সামলাচ্ছি, সেটাতে আমি নিজেকে দেখতে পাই না। আচ্ছা, আমি এই পাড়ায় যেটা দেখছিলাম প্রত্যেকেই, আমি তোমার এই বাড়িতেই প্রথমবার এলাম, মানে অনেকে রাহুলদার বাড়ি তো ওইখানে, মানে একদম মানে ভীষণ জনপ্রিয় এবং মানুষের কাছাকাছি থাকা একজন মানুষ। তো এরকম একজন মানুষকে ধরো তুমি, তোমার কাছে আলিমুদ্দিন স্ট্রিট থেকে একটা ফোন এলো, যে কারণ তুমি এই আকালের বাজারে, বামপন্থীদের এই আকালের বাজারে তুমি কিন্তু মানে নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে আকাল আমি বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি, আমার প্রথম প্রশ্ন, তুমি এখনো বামপন্থায় বিশ্বাস আঁকড়ে আছো কেন? আর 2 নম্বর কথা, যদি আছো তাহলে সেই দলের, তোমার, তুমি যে দলকে সমর্থন করো সেই দলের নেতৃত্ব যদি তোমায় ভোটে দাঁড়াতে বলেন, তোমার আপত্তি কোথায়? আমার তো মনে হয় এক হচ্ছে, আমি এই কারণেই বামপন্থী দলের সদস্য না হলেও সমর্থক। তার কারণ একমাত্র এই দলটাই আছে যেখানে এরকম হুট করে ফোন করে কাউকে এমএলএ এমপি হতে বলে না। তাদের একটা সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে, তাদের নির্দিষ্ট রাস্তা আছে। আমি আজকে আরো 4টে সিনেমা হিট করতে পারি, কিন্তু আমি জানি তার জন্য আমার কাছে আলিমুদ্দিন থেকে কোনো ফোন আসবে না যে তুমি নেতৃত্ব নাও, কারণ আলিমুদ্দিন যথেষ্ট শিওর না হলে কাউকে এই ফোনটা করে না, এবং সেই জন্যই আমি সমর্থক। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো পারিবারিক? আমাদের দল থেকে কোনোদিন এরকম বলা হবে না কোনো ভোটে, সব ভোট, সব সিটেই আসলে আমাকে দেখে ভোট দিন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন নায়ক নায়িকাদের পাশে নিয়ে, ওদেরকে নিয়ে চিন্তা করবেন না, আমাকে দেখে ভোট দিন, সব সিটেই তো আমি। এটা কোনোদিন বামপন্থায় বলা সম্ভব না, কারণ প্রত্যেকটা ভোটে যারা দাঁড়াচ্ছে তারা পৃথক ইন্ডিভিজুয়াল, তাদেরকে তার কনস্টিটিউয়েন্সির হয়ে কাজ করতে হবে, এবং সেখানে আমাকে দেখে ভোট দিন বলে কোনো নেতা বামপন্থী নেতৃত্বে বললে আমার মনে হবে আমি সমর্থনটা সরিয়ে নিই। এখানে খুব অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করি, আপনারা জানেন, আমি রাহুলদার ফ্রেটার্নিটির অনেক মানুষের সঙ্গে যারা এখনো বামপন্থার প্রতি অটুট আস্থা রেখে চলেছেন, তাদেরকে আমি একাধিকবার পোক করেছি, মানে আমার ইনস্টিংক্টের জায়গা থেকেই পোক করেছি যে
অনেককে আমি আলাদা করে কারোর নাম করছি না যে তুমি তোমার সমর্থন বদলাবে কিনা, তোমার সমর্থনের অভিমুখ বদলাবে কিনা। আমি খুব ফার্ম একটা উত্তর পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অভিনেতারা অনেক বেশি বিশ্বাসযোগ্য নেতাদের থেকে, কারণ তুমি যে দলকে সমর্থন করো সেই দলের অনেক নেতা, প্রাক্তন নেতা আর কি, তারা তো বিরোধী দলে খুব অনায়াসে বিচরণ করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমাদেরই সমসাময়িক, আমাদেরই সমসাময়িক, তারা তো আম, এখন বিরোধী শিবিরে গিয়ে। দেখুন, ওনাদের পেশা পলিটিক্স, আমার পেশা সেটা নয়। আমার আমার মিথ্যে বলতে গেলে স্ক্রিপ্ট লাগে, তো আমি ওইটা পারবো না। যা নেতারা পারেন তা যদি পারতাম তাহলে আমার অনেক কিছু হতে পারতো, কিন্তু সেটা না পেরে আমি অনেক ভালো আছি। তো আমি আমি স্ক্রিপ্ট ছাড়া মিথ্যে বলতে পারবো না, এবং সবকটা সভায় আমাকে কেউ স্ক্রিপ্ট লিখে দেবে না। আমি জানি আমি যে দলেরই সমর্থন করি, দিনের শেষে মেফিস্টো দেখুন বা যে কোনো ক্লাসিক দেখুন, সবার আগে বলির ছাগলটা হয় শিল্পীরা। যে কোনো রাজনৈতিক পালা বদলে, যে কোনো সামাজিক পালা বদলে চিরকাল স্কেপগোট হচ্ছে কিন্তু শিল্পীরা, যারা হয়তো পেশার জন্য বা আহ, নিজেদের কম্প্রোমাইজের জন্য কিছু বদলাতে বাধ্য হয়েছে। কিন্তু আলটিমেটলি এই ফোনটা নিয়ে না না, আমার ফোনটা নেওয়ার কিছু নেই। আমাকে নিশ্চয়ই ধার দিতে ফোন করছে ব্যাংক, কিন্তু আমি নেব না। তো আহ, তো আমার বিশ্বাস, শিল্পীদের নির্বাচনী রাজনীতি থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে রাখাই ভালো। এই কথাটা বলছো এমন একটা সময় বলছো, আজকে 24শে ডিসেম্বর 2024 তারিখে আমরা এই এপিসোড শুট করছি, এবং আপনারা 25শে ডিসেম্বর, শুরুতেই বললাম, বড়দিনে এই এপিসোড দেখবেন। এবং আজকে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তোমার পরবর্তী ছবি টিজার রিলিজ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে বলছো শিল্পীরা বাধ্যবাধকতার জায়গা থেকে রাজনীতি করেন, এখান থেকে স্বরূপ বিশ্বাসের বাড়িও খুব দূরে নয়, বা তার কনস্টিটিউয়েন্সি এটা কোন অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাস, সরি, তো তোমার মনে হয় না যে একটু রিস্ক হয়ে যাচ্ছে? কি রিস্ক হচ্ছে? আহ, কাজ পেতে আগামী দিনে সমস্যা হবে, বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা তোমরা অভিযোগ করো আর কি? আমি কোনোদিন করিনি এই অভিযোগ। আমি এখনো বিশ্বাস করি, দিনের শেষে তুমি যদি প্রযোজক হও, তুমি ধরো সিরিয়াল করছো, তুমি চাইবে তোমার যদি 8টা থেকে 8:30 সিরিয়াল থাকে, সেটাই যেন শ্রেষ্ঠ হয়। তাতে যদি তোমার রাজনৈতিকভাবে তোমার বিরোধী দলের লোককে নিতে হয়, তুমি নেবে, সব সময় নেবে। এবং আমি দেখেছি স্টুডিওর গেটটা পার করার পর আমরা কিন্তু এই আমাদের সিপিএম, তৃণমূল, বিজেপি, এই হিসেবগুলো কিন্তু আর গায়ে রাখি না। তখন কিন্তু মেকআপ রুমে চা বিনিময়, তেলে ভাজা বিনিময় হয়। তো আমার মনে হয় না কোনো, মানে কাজ জানলে দিনের শেষে, হ্যাঁ, মানে 4টে বড় বাড়ি হতো, একটা বড় বাড়ি বা একটা ছোট বাড়ি, কিন্তু এক্সিস্ট করতে অসুবিধা হবে না আমার। মানে রাহুল অরুণোদয় ব্যানার্জি কিন্তু দাবি করছেন বামপন্থী রাজনীতিতে বিশ্বাস রাখার পরেও, সমর্থন করার পরেও কিন্তু তার কাজ পেতে সমস্যা হয় না, সেখানে প্রফেশনালিজমটাই শেষ কথা। তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে গণতন্ত্র নেই, এরকম অভিযোগ যে মাঝে মধ্যেই উঠে আসে, এটাকে তুমি কিভাবে অ্যাড্রেস করবে? সেটাও তো সত্যি। আচ্ছা। ডিরেক্টরস গিল্ড এতদিনে যে স্টেপগুলো নিয়েছেন, তারা তো ভুল বলছেন না, তাদের কথাগুলোও ভাবতে হবে। এবং ক্রমশ ইন্ডাস্ট্রিতে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, শুটিং কমে যাচ্ছে। টেকনিশিয়ানদের মধ্যে তাদেরকে প্রচন্ডভাবে প্রভাবিত করা হচ্ছে, কে কাজ পাবে কে কাজ পাবে না। দেখুন, আজকে দেবের একটা ছবি বেরিয়েছে, এটা হিট না ফ্লপ এটা গোটা সমাজ জেনে যাচ্ছে, সেখানে কোনো মিথ্যে বলার জায়গা নেই। কিন্তু একটা হেয়ার ড্রেসারকে যদি আপনি মিথ্যে বলে বসিয়ে দেন যে ও তো কাজ জানে না, দেবের হয়ে দেবের পোস্টারটা লড়াই করবে, দেবের আমার হয়ে আমার পোস্টার লড়াই করবে, একজন টেকনিশিয়ানের হয়ে কে লড়াই করবে? টেকনিশিয়ানের হয়ে দাদাগিরিটা তো সেখানেও হচ্ছে। এবং আমি ওই আমার এক বন্ধু সেদিন আমাকে আমারই ইন্টারভিউতে একটা খুব সুন্দর কথা বললেন, যে বিভাস চক্রবর্তী বলেছেন যে গরিব মানুষ নিজেদের বাঁচিয়ে রাখে নিজেদের সহ্য শক্তি বাড়িয়ে বাড়িয়ে। তো আমি কম কাজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করেছি,
এবং যদি কখনো কাজ কমে গিয়ে থাকে আমি নিজের মধ্যে খোঁড়ার চেষ্টা করেছি যে আমার কি ভুল হলো, কেন আমি কাজ পাচ্ছি না। আমি কখনোই আর আমি কোনোদিন এই যে তুমি প্রবাহের উল্টো দিকে বলছো, আমি প্রবাহের উল্টো দিকে হাঁটার জন্য বা প্রবাহের উল্টো দিকে সাঁতার কাটার জন্য কিন্তু কাটিনি, আমার ভালো লেগেছে তাই। আজকে অনেকেই বলে রাহুল দা তুমি এত বই পড়ো, আমাদের কি অভিনয় করার জন্য বই পড়া উচিত? আমি একদম না। এই পৃথিবীতে এরকম কোনো রেসিপি নেই যে এটা করলেই অভিনেতা হওয়া যায়। আমি অনেক অভিনেতা জানি যারা পড়াশোনা সেভাবে করেননি, কিন্তু তারা এরকম করে আমার থেকে অনেক ভালো অভিনেতা। যেমন আমি যদি বলি আলিয়া ভাট, আলিয়া ভাট তো সেই প্রচন্ড হাস্যকর জায়গায় পড়ে গেল যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বললেন পৃথ্বীরাজ চৌহান। কিন্তু আমি দাদাগিরির 6টা ট্রফি আমার কাছে আছে, কিন্তু আমাকে যদি হাইওয়ে বা উড়তা পাঞ্জাবে আলিয়া ভাটের পার্টটা করতে বলা হয়, বস চাপ আছে। তো ইউ কান্ট রিয়েলি মেক আ রেসিপি ফর আ গুড অ্যাক্টর। মানে আমি পড়েছি তাই সব অভিনেতাকে পড়ে ভালো হতে হবে, আমার পড়তে ভালো লাগতো, তেমনি আমার বামপন্থা ভালো লাগে। এগুলো কোনোটাই মানুষের জন্য বা নিজে আমি প্রচুর পড়েছি এই ওজনটা নেওয়ার জন্য নয়, কিন্তু আমার ফর্ম অফ এন্টারটেনমেন্ট এটা। আমি রিলস দেখি না, আমি বই পড়ি। এতে কোনো মহানতা নেই, মহানুভবতা নেই, এবং আমার বামপন্থাতেও কোনো মহত্ব নেই। এটা ইটস জাস্ট এ চয়েস। রাহুলদার এই ঘরটা ভর্তি, আমি স্ক্রিনে দেখাবো অবশ্যই, অজস্র বই এবং ওঠার সময় আমি দেখছিলাম টরন্টিনো, গোডার্ড, মানে অজস্র যারা স্টলওয়ার্ডস রয়েছেন। শ্যাম বেনেগাল গতকাল চলে গেলেন, খুব প্যাথেটিক একটা ব্যাপার আমাদের, যদিও বয়স হয়েছিল ওনার অনেকটাই। জাকির হোসেন জি চলে গেলেন, খুব মর্মান্তিক একটা খবর, বছরের শেষটা বাজেভাবে হচ্ছে। রাহুলদা বললেন যে অভিনেতা হওয়ার জন্য কোনো রেসিপি সেভাবে নেই। হাউ ক্যান ওয়ান বিকাম আ গুড অ্যাক্টর? মানে রেসিপি নেই, কিন্তু তাহলে এটা কি মানুষ নিয়ে আসে? না, গ্রুম করে কি? অধীত বিদ্যাও আছে, শুধু জন্মগত হয় না। আমি না সত্যি জানি না কিভাবে ভালো অভিনেতা হয়, কারণ আমি নিজের এখনো চেষ্টাতেই আছি। আমি তোমাকে তখন বলতে পারতাম এই উত্তরটা যদি আমি ভালো অভিনেতার যে স্তরটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সেখানে পৌঁছতে পারতাম। আমি তো এখনো রবি ঘোষের মতন কোনো পার্ট করিনি, তুলসী চক্রবর্তীর মতন কোনো অভিনয় করিনি। তো আমি কি করে বলবো যে ভালো অভিনেতা কিভাবে হয়? আমি একদিন যদি কোনোদিন একটাও রবি ঘোষের মতন শট দিতে পারি, একটাও উত্তম কুমারের মতন শট দিতে পারি, সেটা তো সম্ভব নয়। এই সব ইংরেজি ব্যাপার আমি বুঝি না। যে একটাও যদি ছবি বিশ্বাসের মতন শট দিতে পারি, তাহলে আমি নিশ্চয়ই সবাইকে বোঝাবো কিভাবে ভালো অভিনেতা হতে হয়। তবে আমার শিক্ষাগুরুরা আমাকে যেটা শিখিয়েছিলেন, অভিনেতা সে যে মনে রাখে। এবার মনে রাখার সহজভাবে হচ্ছে অন্যের সংলাপ মনে রাখা, নিজের আলো মনে রাখা, নিজের সংলাপ মনে রাখা। আর গভীরভাবে ভাবতে গেলে আমাদের 5টা ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয় ধরে আমাদের 5টা স্মৃতি তৈরি হয়। কিছু আমাদের দৃশ্যর মেমোরি, কিছু আমাদের সাউন্ডের মেমোরি, কিছু গানের সাথে তোমার হয়তো প্রথম প্রেম জড়িয়ে আছে, কিছু গন্ধের সাথে হয়তো তোমার মা জড়িয়ে আছে। এইগুলোকে মনে রেখে তাকে মুহূর্তে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা মনে হয় সহজতর, শ্রেষ্ঠতর উপায়। 2007 সালে, তখন আমরাও 17 বছর আগে আজ থেকে, আমরাও অনেকটাই ছোট তখন। হঠাৎ করে তখন আমাদের এতটা অ্যাক্সেস, এখনকার ছোট ছেলেরা যে অ্যাক্সেসটা পায়, জেন জেড যে অ্যাক্সেসটা পায়, আমরা সেটা পেতাম না। হঠাৎ করে একদিন দেখলাম চিরদিনই তুমি যে আমার বলে একটা ছবি এলো, এবং রাজ চক্রবর্তীরও সেটা প্রথম ফিচার ফিল্ম সম্ভবত, এবং দুজন অত্যন্ত ফ্রেশ মুখ। অ্যান্ড দ্যাট ভেরি ডে আফটার ওয়াচিং দ্যাট মুভি আই ফেল ইন লাভ উইথ দিস ম্যান। আমি সত্যি বলছি, প্রিয়াঙ্কা দি নয় কিন্তু, রাহুলদা এত ফ্রেশ, এত ইনোসেন্স। এই ইনোসেন্সটা আমাকে ভীষণ 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 রকমের মানে আমাকে অ্যাট্রাক্ট করেছিল। তোমার জীবনটা কতটা বদলালো ছবিটার পর? বদলেছে, বিশাল বদলেছে। আজও আমি সেই ছবিটার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু ওই আর কি, যে সময় ছবিটা হয়েছিল সেই সময় যে ধরনের ছবি আসা শুরু করলো, তারপর আমি সেটাতে আবার কমফোর্টেবল ছিলাম না। মানে মারপিট,
এবং তখনও সৃজিতের আসতে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসতে দেরি আছে। 4 বছর। হ্যাঁ, তখনও আরবান ছবিটা সেভাবে পিক আপ করেনি এবং আমি নিজের দোষে একটু ঘেটে গেছিলাম, মাদকাসক্ত হয়ে পড়েছিলাম এবং আমার বাবাও সেই সময় মারা যান। সব মিলিয়ে একটা গোলমেলের সময় যায়, কিন্তু চিরদিনের প্রতি কৃতজ্ঞ আমার ফুরোবার না। মানে আচ্ছা, তোমার অভিনয়, তুমি তো থিয়েটারের সঙ্গে ছিলে, সেখান থেকে নেপাল তো একজন রাজনৈতিক মানুষ, রাজনৈতিক নেতা, তার একটা সময় তার দল থেকে সাসপেনশন চলছিল, তিনি ছবি বানালেন। সেই যোগাযোগটা চাকা, মানে আপনারা যারা চাকা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি আমি দেখতে বলবো, ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। অসাধারণ একটা ছবি, অমিতাভ ভট্টাচার্য সম্ভবত ছিলেন সিনেমাটাতে। চাকায় মানে যোগাযোগটা কিভাবে হলো? না, আমি তখন যেহেতু ছোটবেলা থেকে থিয়েটার করি, আমি টালিগঞ্জ পাড়ায় মোটামুটি তখন কাজ করছি। নেপাল বাবুর রাজনৈতিক পরিচয়ের সাথে আমাদের সেভাবে পরিচয় সেই সময় ছিল না। সবাই জানতাম দমদমের খুবই বড় নাম করা নেতা ইত্যাদি ইত্যাদি, এবং সুভাষ বাবুর ঘনিষ্ঠ, এসব জানতাম। কিন্তু ক্লাস 8-এর বাচ্চার কাছে সেগুলো আর কি, ক্লাস 8-এর বাচ্চার কাছে সে দেখছে অরোরা স্টুডিওতে মিঠুন চক্রবর্তী ঢুকছে, তার সাথে 2000 লোক লাইন দিয়ে। আমার জীবনে ওরকম দৃশ্য আমি নিজে একটা সময় এমন স্টার হয়েছি যার জন্য পুলিশ নামাতে হয়েছে, র্যাপ না, পুলিশ টুলিশ নামাতে হয়েছে, কিন্তু ওই লেভেলের স্টারডম আমি দেখিনি। আমি আমার চর্মচক্ষে, আমি ক্লাস 8-এর একটা বাচ্চা, আমি তখন নেপালদেব ভট্টাচার্যটা কিচ্ছু না, আমি মিঠুন চক্রবর্তী চাকা, মানে আই ওয়াজ অস্ট্রাক। এবং এত ভালো একজন সহ অভিনেতা ওইটুকুনি বাচ্চাকে এত সহজে কিভাবে মানে নেপালদা কিভাবে হ্যান্ডেল করতেন? নেপালদা খুব মজার ভাবে হ্যান্ডেল করতেন, এবং মিঠুনদা খুব সম্ভবত ওই সিনেমায় টাকা নেননি, তার বদলে উনি একটা করেছিলেন যে টাকাটা ওনার প্রাপ্য, সেটা কোনো একটা চ্যারিটিকে দান করতে হবে। তো নেপালদা খুবই ভালো হ্যান্ডেল করতেন, কারণ ওই মিঠুনদার সাথেও তো সুভাষদার একটা ব্যাপার ছিল, তো সব মিলিয়ে মজাই হতো। ঠিক। তারপরে চিরদিনই, মানে রাজদার সঙ্গে কি তার আগে থেকেই তোমার একটা যোগাযোগ? হ্যাঁ, আমরা তো একই প্রজন্মের মোটামুটি মানুষ, এবং ও দারুণ দারুণ টেলিফিল্ম করছিল, তার আমিও রবি ওঝার একটার পর একটা সিরিয়াল করছিলাম। নন ফিকশনে অনেকগুলো কাজ, নন ফিকশনে দারুণ দারুণ কাজ করছিল, ডান্স বাংলা ডান্স, মিরাক্কেলের শুরুটা, মিরাক্কেলের আগে একটা হাউমাউ খাও, তো ও দারুণ কাজ করছিল। তো আমাদের আলাপ হয় সাহেব চ্যাটার্জির বিয়েতে। আচ্ছা। হ্যাঁ, সেখানেও আমাকে দেখে মনে রেখে দেয়, এবং তারপর তো অ্যাজ দিস রেস্ট ইজ হিস্ট্রি। তো ওইভাবেই আলাপ, এবং রাজদাকে প্রিয়াঙ্কার হদিশটা আবার আমি দিয়েছিলাম। রাজদা কাকে নেবে বুঝতে পারছিল না। স্ক্রিপ্ট আগে শুনে নিয়েছিলেন? স্ক্রিপ্ট মোটামুটি একটা, এমন তো নয় যে আমি একজন নিউ কামার বলবো যে স্ক্রিপ্টটা দেখি পছন্দ না হলে করবো না, আমাকে যাই দেবে করবো। তো স্ক্রিপ্টটা একটা সময় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখানে দর্শকের একটা, আমি এই যে অধ্যায়টা এবার ঢুকবো, কথোপকথন, মানে আমি ভেবেছিলাম খুব অল্প সময়ের হবে, কিন্তু রাহুলদার মতো একজন মানুষ, মাল্টি ডাইমেনশনাল মানুষের সঙ্গে কথোপকথন খুব অল্প পরিসরে হওয়া সম্ভব না। প্রিয়াঙ্কাদির সঙ্গে আলাপটা কিভাবে? আমরা টানা 3-4 বছর ভাই বোনের রোল করেছি। হ্যাঁ, সব ক্যামেরার সামনে। হ্যাঁ, ফিল্ডিং কাটতাম আমি ফিল্ডিং কাটতাম, কিন্তু পাত্তা পেতাম না। আচ্ছা, অনেকে আরো সহফিল্ডাররা তেমন অতটা ছিল না। আচ্ছা, কিন্তু আমাদের যেটা ব্যাপার ছিল, ও তখন 15 বছর বয়স যখন সিরিয়াল করছে, আমার তখন 20। এবার যা হয়, ছোটদেরকে সব থেকে বেশি বসিয়ে রাখা হয়, বড়রা আগে শট দিয়ে চলে যাবে, দিনের শেষে আমাদের শট নেওয়া হবে। তো একটা কোনায় বসে দুটো বাচ্চার সময় কাটতো অনেকটা একসাথে, এবং একটা আইপড কিনলে সেই গানটা একসাথে শোনা, একটা ওয়াকম্যান কিনলে সেই গান একসাথে শোনা। ও হ্যারি পটার দেখে খুব এক্সাইটেড হয়ে আমাকে ভাগ করা, আমাদের প্রচুর মানে একসাথে কাজ ছিল, কিন্তু সবই ভাই বোন। তা প্রথম আমাদের হিরো হিরোইন করেন অতনু ঘোষ একটা টেলিফিল্মে, এবং সেটা দেখে দর্শক খুবই খুব ভালোবাসেন দীপঙ্কর দে। আচ্ছা, বলে তোদের জুটিটা খুব ভালো। আচ্ছা,
কিন্তু এরম বলেছিলেন তারপর রাজদা যখন খুঁজছিল তখন আমি নিজের থেকেই প্রিয়াঙ্কার নামটা বলি। তারপর তো লোকে আমাদের এখন শিশি স্টুডিও বলে, এক ছবিতেই বিয়ে। হ্যাঁ, এক ছবিতেই বিয়ে। আচ্ছা, এক ছবিতেই বিয়ে, তারপরে একটু শেক্সপিয়ারিয়ান একটা ট্র্যাজেডি হয়েছিল এবং তারপরে আবার কমেডি এখন চলছে। আমি কিছু বলবো না, এটা রাহুল দাই বলবেন। আমি শুধু জিজ্ঞেস করবো যে তোমরা কেমন আছো এখন? পারফেক্ট, খুবই ভালো। এবং ভালো বলার সময় এখন রীতিমতো টেনশন হয়, কারণ চারদিকে খুব খুব ভয়ের পরিবেশ, চারিদিকে বড্ড ভাঙনের খবর, এবং ভাঙনের মধ্যে দিয়ে আমি গেছি, এবং আমি যারা যায় তাদের ভিতর দিয়ে কি যায় নিজে প্রত্যক্ষ করেছি। আজকে যে আমাদের রিউনিয়নটা সম্ভব হয়েছে তার দুটো বড় কারণ আছে। এক হচ্ছে এত ছোটবেলার বন্ধু, যে মানে দুজনকে এত কিছু শেয়ার করেছি, মানে যখন আমাদের সব থেকে বেশি ঝামেলা চলছে তখনও ধরো কোনো একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে একটা ভালো সিরিজ দেখলাম, ওকে মেসেজ না করে কিন্তু আমি থাকবো না যে এটা দেখতে হবে, এটা দারুণ, বা ও আমাকে মেসেজ না করে থাকবে না। তো আমাদের এই সূত্রটা সবসময় ছিল। আর সহজ এমন একটা আমাদের বন্ডিং ফ্যাক্টর, এবং সহজ অত্যন্ত ভালো একটি মানুষ, এটা আমি বলতে পারি। বাকিটা কি হবে তো আমাদের হাতে নেই, কিন্তু এইটুকুনি বুঝতে পারছি ও ভালো মানুষ হবে। দুজন ভালো মানুষের সন্তান এবং ভালো পারিপার্শ্বিক, সহজ অবশ্যই একজন খুব ভালো মানুষ হবে, আমাদের সকলের শুভেচ্ছা। ভাঙনে ভয় পায় রাহুলদা, মানে এখনো রাহুলদা, মানে এই কথাটা আমাকে খুব স্ট্রাইক করলো আর কি। মানে ক্যামেরার সামনে এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। তুমি রিয়েলি এখনো ভাঙনে ভয় পাও? সেই সেপারেশনের সময়টা কেমন ছিল? দেখো, কিছু একটা হয়েছিল তাই জন্যই সেপারেশন হয়েছিল, তো সেটা তো ছিলই। কিন্তু ওই মানে যখন তুমি দেয়ালটার দিকে তাকিয়ে দেখবে তোমার বাচ্চার কাঁচা হাতের প্যাস্টেলের দাগটা রয়েছে কিন্তু বাচ্চা আর নেই, সেইটা এমন একটা ভ্যাকেন্ট জায়গা তৈরি করে, একটা ভয়েড তৈরি করে, সেটা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। যদি তুমি নিতান্তই সন্তানের প্রতি একদম টান না থাকে, হুলো বেড়াল হও, তাহলে আলাদা বিষয়। কিন্তু আমার পক্ষে একটা মানবিক, তো আমি হুলো বেড়াল নই যে বাচ্চাকে মেরে ফেলবো জন্মের পর। তো আমার খুবই কষ্ট হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি টু মাচ পার্সোনাল, টু বিয়ার উইথ, আমি শুধু টু ডিল উইথ রাদার আমি বলবো যে সহজ তো একটা কারণ বটেই, প্রেমটাও কি খুব বড় একটা কারণ না? প্রেমটাই তো বলছি তো, ওই যে আমাদের ওই প্রেম না বদলে যায়। ওই যে একটা রাত 1:30টার সময় মেসেজ ঢুকে অ্যামাজন প্রাইমে এটা আছে দেখে নাও, এর মধ্যেও একটা প্রেম আছে। অবশ্যই, হ্যাঁ, ভীষণ রকমের প্রেম আছে, ঠিক। তো এই তোমরা এখন মানে ইউ আর হ্যাভিং আ গুড লাইফ টুগেদার। গুড লাইফ কেন বলবো না, বলতে পারবো না, লাইফ টুগেদার, উই আর হ্যাভিং আ লাইফ টুগেদার। এবং এই সময়টায় কি শিখলে, মানে মানুষ হিসেবে কতটা, মানে তোমাকে কতটা গ্রুম করলো এই সময়টা? মানুষ হিসেবে হঠকারিতার যে একটা সুদূর প্রসারী খারাপ ফল থাকে সেটা শিখলাম। শেষ প্রশ্ন এই বিষয়ে, প্রথম হোয়াটসঅ্যাপটা কার দিক থেকে গেছিল প্যাচ আপের জন্য? ওটা খুবই ব্যক্তিগত, এবং এটা কোনো মেসেজ না, এটা মুখোমুখিতে হয়েছিল। আমি মেসেজ মানে আমি বার্তার কথা বলছি আর কি। কিছু বন্ধু বান্ধবের ভূমিকা ছিল। প্রবাহের উল্টো দিকে হাঁটা মানুষ বলছিলাম। এত ভাঙন, স্টারডাম, আসলে ক্যামেরা সামনে যারা থাকেন, প্রদীপের নিচে যেমন সব থেকে বেশি অন্ধকার, ঠিক তেমনি যত বেশি আলো লাগে, যত বেশি আলো দেখায়, তার জন্য অনেকটা মানে অন্ধকার তৈরি করার জন্য প্রচুর আলো লাগে, কিন্তু আলোর বাইরের বৃত্তটা ভয়ঙ্কর অন্ধকার। রাহুলদা বোধহয় এই কথার সঙ্গে একমত হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুলদা, ভাঙনের বিরুদ্ধে গিয়ে তুমি আবার একটা প্যাচ আপ, মানে লোকে যেটা ভাবে যে স্টারডাম, প্রচুর নারী সঙ্গ, প্রচুর বিলাস, প্রচুর বৈভব,
আসলে যেটা থাকে সেটা ভয়েড। প্রচন্ড প্রচন্ড ভয়েড থাকে। উই আর এন্টারিং দ্য ভয়েড, মানে উই আর গোয়িং আউট অফ দ্য ভয়েড রাদার। তো এন্টার দ্য ভয়েড যারা দেখেননি তাদেরকে বলবো দেখতে, ভালো ছবি, আপনারা অবশ্যই দেখুন, গ্লোবাল ছবি দেখুন। এবং আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে যাব। রাহুলদার পরবর্তী ছবি সৃজিত মুখার্জির পরিচালনায়, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, টিজার, এটা মুক্তি পাচ্ছে কবে এবং ছবিটা সম্পর্কে যতটা বলা যায় বলো। সত্যি বলে সত্যি কিছু নেই, সৃজিতের একটা প্রচন্ড প্রিয় সন্তান, তার কারণ এই ছবিটা সৃজিত প্রায় 10-12 বছর ধরে বানাতে চাইছে। আচ্ছা। হ্যাঁ, এবং প্রচুর কাস্টিং এদিক ওদিক হয়েছে। আমি শুরুতে ছিলাম, অন্য কাস্টিং এ ছিলাম। 10-12 বছরে মানুষের বয়সও বদলায়, আমি এখন অন্য চরিত্র করছি, কিন্তু সৃজিত এই কাজটা নিয়ে পড়ে থেকেছে। এবং অন্য সবকটি ছবির থেকে এই ছবিটি একদম আলাদা। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যাসলা বলে বাসু চ্যাটার্জির যে ছবিটি এনএফডিসির, তার অ্যাডাপ্টেশন। এবং এটা অভিনেতাদের অভয়ারণ্য বলা চলে, কারণ আমার চারপাশে যেসব অভিনেতারা কাজ করেছেন তারা হচ্ছেন কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, মানে হিউজ কাস্টিং। অনন্যা চ্যাটার্জির নাম বহুদিন পরে, মানে অনন্যা চ্যাটার্জি এত পাওয়ারফুল একজন অ্যাক্ট্রেস, মানে আচ্ছা অনন্যাদির মাঝখানে এতদিনের একটা মানে কি হলো, গ্যাপ কেন? মানে অনন্যাদি নিজের পছন্দ মতন চরিত্র পাচ্ছিল না, ঘুরে বেরিয়েছে, নিজের মতন মজা করেছে। আচ্ছা, ছবিটা সম্পর্কে যদি কিছু বলা যায় দর্শকদের জন্য, তো এক কথায় যতটা বলা যায়, কবে রিলিজ হচ্ছে? রিলিজ করছে জানুয়ারির 26-এ, জানুয়ারির 26-এই মনে হয় রিলিজ করছে। এবং এটা আমাদের গল্পটা সম্বন্ধে বলতে গেলে যে চামড়ার চোখে অনেক কিছুই যেটাকে সত্যি মনে হয় সেটা সত্যি নয়, আর যেটা সত্যি মনে হয় না সেটাই সত্যি। এটা অ্যাকচুয়ালি একটা মার্ডার কেস নিয়ে 12 জন জুরির মধ্যে তর্ক। 12 জন জুরি, কারো কখনো মনে হচ্ছে ছেলেটি খুনি না খুনি নয়, এই নিয়ে একটা তর্ক, টানাপোড়েন, এরই গল্প। এবং সৃজিত মুখার্জি সুলভ কিছু তার মধ্যে টুইস্ট যেগুলো থাকে। আচ্ছা, আমি একদম শেষ পর্যায়ে আসবো, কয়েকটা নাম করব, তোমার খুব পছন্দের কয়েকটা দুটো নাম আমি করব, এবং এরপরে আরো কিছু নাম করব। তোমাকে একটা নাম, মানে উইদাউট বিইং পলিটিক্যালি কারেক্ট, তোমাকে একটা করে নাম বেছে নিতে হবে। তোমার সব থেকে পছন্দের দুটো নাম আমি এখন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী। কি করবো, মানে কাকে তুমি পছন্দ করো? এইটাতে একটা খুব ভালো কথা আছে, বিটুইন টু গুড চুজ বোথ, বিটুইন টু এভিল চুজ নাইদার। আচ্ছা, তো আই কান্ট চুজ এনি। আচ্ছা, মানে একজনকে তো আচ্ছা, আমাদের সিএম এর কি কোনো ভালো দিক আছে? তুমি বামপন্থী মানছি, কিন্তু এত যে রাস্তা, সবার সবকিছুরই ভালো দিক আছে, সবার ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকগুলো ওভার পাওয়ারই। মানে বিজেপির কি ভালো নেই? আজকে যে 4টে মহানগরীর মধ্যে যে রাজপথের কানেক্ট বাজপেয়ীর সময় যেটা হয়েছে, সেটা কি ভালো না? সবার হ্যাঁ, সবার ক্ষমতাকালে সে তার মতন করে কাজ করেছে, কিন্তু যেমন মানুষেরও ভালো খারাপ হয় না, তুমি দেখো ভালোটা বেশি না খারাপটা বেশি। তেমনই আমার মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর মধ্যে চুজ করতে দিলে আমার ভালো লাগছে। আমি একটু সহজ করে, হ্যাঁ সহজ করে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য, সে তো তুমি বলবেই, মানুষও তাই জানেন। আমি বলবো একটা করে শব্দ, একটা করে বাক্য বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা অ্যাডজেক্টিভ। মেগালোম্যানিয়াক। বুদ্ধদেব বাবু? আনকম্প্রোমাইজিং। জ্যোতি বসু? বজ্র কঠিন। নরেন্দ্র মোদী? ঘাতক। প্রধানমন্ত্রী? অতীতের ঘাতক। অমিত শাহ? ঘাতকের হেঞ্চম্যান, সঙ্গী। আমি তো শব্দ হারিয়ে ফেলছি, মানে পরের প্রশ্নে যাওয়ার আগে একটু লাইটার করে নিয়ে তারপরে আবার একটু গ্রেভ বিষয় যাবো। মেসি না রোনাল্ডো? মেসি। আচ্ছা,
সাদা নীল একদম ওই ব্যাপারটা, এখানে এই একদম একটা একদম সাদা নীল। এখানে আমি সৌরভকেও জিজ্ঞেস করছিলাম, সৌরভ পালোদিকে আগের ইন্টারভিউ, এখানে নীল সাদা নিয়ে আমার আর সৌরভের কোনো কিন্তু সৌরভ বলে যে নীল সাদার জন্য সিএম এর কাছে কৃতজ্ঞ না। তুমি কৃতজ্ঞ? মানে না 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 না, একটা গোটা শহরে ওরকম একরকম দেখতে হয়ে গেলে খুব সমস্যা হয়। আজকে যদি তুমি একটা 1980 গলি করতে চাও, খুব ঝামেলা হবে তোমার। তো উত্তর কলকাতা এখনো আছে সেটা। আমি আমি কলকাতা মানেই শুধু উত্তর কলকাতা, কলকাতা মানেই শুধু ট্রাম, কলকাতা মানেই শুধু হলুদ ট্যাক্সি। কেন আমি যে কলকাতায় বড় হয়েছি বিজয়গড়, সেটা কেন কলকাতা নয়? সেটার গল্প তো মানুষকে জানাতে হবে। সেটা দক্ষিণ কলকাতাটাও তো একটা কলকাতা, ভীষণ রকমের কলকাতা। শুধু সুজয় ঘোষের কলকাতা আর সুজিত সরকারের কলকাতা আমি বাঙালি হিসেবে কেন দেখবো? তারা বাইরে থেকেছেন, তাদের কাছে এটা কলকাতা হতে পারে। তুমি দর্শককে কলকাতা দেখাও পরিচালক হিসেবে, মানে ইচ্ছে তো আছে, কিন্তু ওই আর কি সবটা সাদা নীল করে দিলে তখন 1980 একটু গ্রে স্কেল চাইছো ওই আর কি, তখন একটা শহরের নিজস্ব চরিত্র থাকতে হয়। আমার সাক্ষাৎকারগুলো ঠিক সাক্ষাৎকার হয় না, আড্ডাই হয়ে যায় রাদার, মানে সেখানে আমরা কথাই বলি। ব্যাপারটা হচ্ছে যেটা যে তোমার কোনো পছন্দের স্ক্রিপ্ট রয়েছে, মানে ডিরেক্ট করার জন্য কিছু ভেবেছো? আমার নিজের লেখা স্ক্রিপ্ট রয়েছে, যেটা নিয়ে অনেক দূর এগিয়েও ছিলাম, শুটিং এর 2 দিন আগে আটকে যায়, আবার একটা নতুন স্ক্রিপ্টে হাত দিয়েছি। কিন্তু ওই আর কি, নিজের প্রথম কাজটা করবার সময় না আপোষ করব না। যেটা হয়, প্রযোজক, কোনো এক প্রযোজক বললেন আমার পছন্দের নায়িকাকে নিন, আমার পছন্দের নায়ককে নিন, এটা করুন, এই গানটার বদলে এই জায়গাটা করুন। তখন আমি ভাববো এই আপোষগুলো প্রথম ছবিতে করে নিলে দ্বিতীয় ছবিটা হয়তো আমি ভালো বানাতে পারবো। এই চক্করে আজ পর্যন্ত যে যে ডিরেক্টর পড়েছে তাদের আর দ্বিতীয় ছবি হয়নি, প্রথম ছবিটাই শেষ ছবি হয়ে থেকেছে। তো প্রথম ছবিটা আপোষ না করেই বানাবো, তার জন্য যদি সময় লাগে আপত্তি নেই। আবার র্যাপিড ফায়ারে আসছি, রাজ চক্রবর্তী না সৃজিত মুখার্জি? সৃজিত মুখার্জি। রাজ চক্রবর্তী নয় সৃজিত মুখার্জি? অবশ্যই। ইউ প্রেফার সৃজিত মুখার্জি মোর দেন রাজ চক্রবর্তী? মানে রাজ চক্রবর্তীর হাত ধরে তোমার পথ চলা শুরু সেইভাবে? হ্যাঁ, তো কি হয়েছে, কিন্তু রাজের নিজের লেখা সিনেমা, মানে নিজের ভাবা সিনেমা হিট তো কম, ওর বেশিরভাগ সিনেমাই তো দক্ষিণের রিমেক। সেখানে সৃজিত যে ছবিটা এনেছে তা একান্তই বাঙালি, যে ধারাটা এনেছে তা একান্তই বাঙালি। এবং রাজ চিরদিনের পর যে ব্যবহারটা আমার সাথে করেছে তা একান্তই বন্ধুসুলভ নয়। আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, অনেক পেপারে অনেক কিছু বলেছে। সেখানে সৃজিত কারণ যেটাই হোক, ধরো তোমার আর আমার একটা কিছুতে মতানৈক্য হতেই পারে, তার মানে এটা নয় যে তুমি একটা নতুন ছেলের বিরুদ্ধে প্রেসে গিয়ে বলে দেবে উল্টো পাল্টা কথা। সেই সময় আমাকে খুবই ডিস্টার্ব করেছে, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। এবং রাজের থেকে আমার কাছে দেখ, অন্য মানুষের কাছে অন্য মত, কারণ প্রত্যেকেরই ব্যাপারটা সাবজেক্টিভ। আমার জীবনে রাজের থেকে সৃজিত অনেক অনেক ভালো বন্ধু। সৃজিত একজন খুব ভালো বন্ধু আমার, এবং ডিরেক্টর হিসেবেও সৃজিতের আর রাজের আমি অন্তত কোনো তুলনাই দেখছি না। বরং প্রশ্নটা কঠিন হতো সৃজিত নাকি কৌশিক গাঙ্গুলি করলে। শিবপ্রসাদ মুখার্জির রাদার, মানে আমি বলবো যে এই শিবুদা অবশ্যই আমার কাছে কঠিন হতো চুজ করা। কি বলবে কিছু, মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের এই যে জুটি, অবশ্যই মানে বাংলা ছবিকে একটা অন্য খাতে বইয়ে দিয়েছে। এবং শিবুদা যে সময় সাহস করে ডিরেকশনে এসেছেন, সেই সময় উনি অভিনেতা হিসেবে পর কাজ পাচ্ছেন, কাজ ছেড়ে দিয়ে ডুব দিয়ে দেন, এবং তার সাথে সাথেই কিন্তু সিনেমা করেননি। তার বহুদিন স্ট্রাগলের পর তারপরে ইচ্ছে নিয়ে বহু স্ট্রাগল করে ইচ্ছে রিলিজ করে পড়ে থেকে আজকে এই জায়গায় পৌঁছেছে। এটা বাঙালির গর্ব। নন্দিতা দি, শিবুদা, সৃজিত, কৌশিক গাঙ্গুলি, অতনুদা, এরা বাঙালির গর্ব। দেখুন, কথা বাড়তেই থাকবে, রাহুলদার তারা আছে। ব্যাপারটা হচ্ছে যেটা যে আপনারা যদি এই পর্ব দেখে কমেন্ট করেন রাহুলদার কাছ থেকে আর কি বিষয়ে কথা শুনতে চান, তাহলে আমরা অবশ্যই পরবর্তী একটা এপিসোড রাহুলদাকে নিয়ে অবশ্যই করব। আপনাদেরকে জানাতে হবে। আমার একদম শেষ দিকের কয়েকটা বিষয় যেগুলো জানার, তুমি তো এই মুহূর্তে ধরো তোমাকে আমি 5টা নাম বললাম কি 3টে নাম বললাম, কার এগেনস্টে তোমার স্ক্রিন শেয়ার করতে ইচ্ছা হবে? সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবু আন্টি এখনো বেঁচে, আমি স্টুডিও দেখা হলেই প্রণাম করি। কিন্তু সাবু আন্টি যে অভিনয়টি করতেন সেটি
আমি তার আগেও দেখিনি, তার পরেও দেখিনি। মাধবী মুখোপাধ্যায় দেখুন চারুলতা, আর সুচিত্রা সেন, রিনা ব্রাউন, এদের বয়স হয়ে গেলে বরং মনে কষ্টই হতে পারে। কিন্তু সাবু আন্টি এমন একজন অভিনেত্রী, যে তো মৌচাকের বৌদিও, যে ধন্যী মেয়ের বৌদিও, তো তার বয়স হলো আমার কিছু এসে যায় না, সে তো ওমাগো বলে পড়ে যেতে পারে। তোমার ড্রিম অ্যাক্ট্রেস? জুলিয়েট বিনোশে। জুলিয়েট বিনোশে। এই মুহূর্তে আমার একদম শেষ প্রশ্ন, আমি একটুখানি উষ্ণতা রাখার চেষ্টা করব, একটু উষ্ণতার জন্য আমার শেষ প্রশ্ন। নির্জন দ্বীপ, নীল জল, একজন মানুষ, নারী সঙ্গী হতে পারবেন, হুইস্কি থাকতে পারে, বই থাকতে পারে, স্মার্টফোন থাকা চলবে না। 25শে ডিসেম্বর এই এপিসোড যাবে কিন্তু। একদম শৈশবের প্রেম তো, ওটাকে তো কিছুতেই ভোলা যায় না, স্টেফি গ্রাফকেই নিয়ে যায় আগাসি অ্যালাউ করলে। আমাদের একটা মনে হয়, তোমারও বোধহয় মনে আছে, আনন্দবাজারের প্রথম পাতায় একটা ছবি বেরিয়েছিল, দেয়ার কিসিং, স্টেফি গ্রাফ অ্যান্ড আগাসি, এবং সেখানে জয়দীপ মুখোপাধ্যায় সম্ভবত বলেছিলেন যে ওরা যদি পরস্পরকে চুমু খেয়ে ভালো থাকে আমাদের কি। একদম শেষ করছি, তোমার কলকাতায় চুমু বিতর্ক চলছে, চুমু বিতর্কে তোমার মতামত? চুমুর মতন ভালো জিনিস যেখানে ইচ্ছে যত ইচ্ছে খাওয়া যায়, চুমু অত্যন্ত ভালো জিনিস। ইনফ্যাক্ট আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক শিবরাম চক্রবর্তীরও প্রথম কবিতার নাম চুমু। তো চুমুর মতন একটা সুন্দর জিনিস, ও শব্দটার মধ্যেই একটা মাধুর্য আছে। ঘুষ খাওয়ার থেকে তো চুমু খাওয়া ভালো। মানুষ প্রকাশ্যে ঘুষ খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। কালীঘাট মেট্রোর একটা চুমু, মানে রাহুলদার গলায় একটা অদ্ভুত সারিয়াল, একটা রাহুলদার চোখে, রাহুলদার চুলে, রাহুলদার সবকিছুর মধ্যে। আমার একসময় একটা ছবি বানানোর ইচ্ছে হয়েছিল, এখন আর সেসব ইচ্ছে হয় না, পারবো না। রাহুলদাকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। রাহুলদার মধ্যে একটা অদ্ভুত সারিয়াল ব্যাপার আছে। রাহুলদার সারিয়াল গলায় আমি একটা কবিতা শুনি। আমি কবিতা একটা কিছু বল, শক্তি বা বিনয়। আমি কবিতা মুখস্থ একদম রাখতে পারি না। সৃজিতদার ছবি তো তুমি একসঙ্গে কাজ করছো, একটা বাংলা কবিতা, একটা কয়েকটা লাইন আমার একটু দেখতে। আচ্ছা তুমি দেখে বলো। আনন্দ ভৈরবী যদি দেখে বলতে পারো তাহলে আনন্দ ভৈরবী একটা আমার পছন্দের। আচ্ছা, এখানে যে ব্যাকড্রপটা দেখছেন এটা কিন্তু রাহুলদার নিজস্ব ইউটিউব চ্যানেলের ব্যাকড্রপ, এবং আমরা সেটা রেখেই এই এপিসোডটা শ্যুট করলাম। আমরা রাহুলদার মুখ থেকেই, রাহুলদার ইউটিউব চ্যানেলের নামটা এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ রাহুলদা কিন্তু একজন অসম্ভব ভালো কন্টেন্ট ক্রিয়েটার। রাহুলদা তোমার ইয়েটা একটু বলো, তো তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলো। সহজ কথা, কারণ সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। মানুষের জীবনে জটিলতার শেষ নেই, একটু সহজ থাকুক, ঘন্টা দুয়েক মানুষ সহজ আলোচনা করুক, আড্ডা মারুক, নিজের শৈশব নিয়ে কথা বলুক, সেই উদ্দেশ্যে বানানো। দেখুন, আপনারা দেখলে হয়তো চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। কবিতাটার নাম যে টেলিফোন আসার কথা। দারুণ। পূর্ণেন্দু কর্তৃক। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাসর ঘন্টা শাখের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল। খাঁখা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন সর্বজনীন, সরবর্ত সবার বুকেই পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। নমস্কার।